হাসান মাহমুদের মতো একজন কুখ্যাত তথ্যমন্ত্রী কিভাবে পালিয়ে গেল। আমি জানতে চাই ওবায়দুল কাদেরের মতো একজন কুখ্যাত লোক কিভাবে পালিয়ে গেল। এটা তো একটি বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার তো বিপ্লবের ট্রেন্ডেই চলবে। এটা রেগুলার সরকারের ট্রেন্ডে চললে তাহলে তো এটা বিপ্লবকে ধারণ করতেছে, এটা তো মনে হয় না। আমি একটা জিনিস ক্লিয়ারলি বলতে চাই, কোন এই হাসান মাহমুদ ওবায়দুল কাদের মতো বদমাইশরা কেন গ্রেফতার হয়নি এই প্রশ্ন কাকে করতে হয় আপনারা জানেন না? এই প্রশ্ন করবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, যার আন্ডারে পুলিশ গোয়েন্দা। আমার আন্ডারে কি পুলিশ গোয়েন্দা? এখন আপনি যদি বলেন সরকারের একজন হিসাবে ঠিক আছে, এটা আমাদের কালেকটিভ ব্যর্থতা। আপনাদের মানে কারো কারো ক্ষেত্রে সমস্যা হয় কি, আপনারা এক্স্যাক্টলি কোন লোকটাকে প্রশ্ন করতে হবে জানেন না। এই বাড়িতে লুকিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিলাসবহুল দৃষ্টিনন্দন এই বাড়িতে অনেকটা রাজকীয়ভাবেই অবস্থান করেছিলেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশে লুকিয়েছিলেন জুলাই আগস্ট বিপ্লবের পর। ধারণা করা হয় তিনি বাংলাদেশের প্রভাবশালী মহলের তাদের তদারকিতে ছিলেন এবং তারা তাকে জামাই আদরে এই 3টি মাস লুকিয়ে রেখেছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। আশা করি পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ এবং আওয়ামী লীগের এরকম অনেক নেতাকর্মীদের দেশ ছেড়ে পালাতে কে বা কাহারা সাহায্য করেছে? কাদের সাহায্য নিয়ে 3 মাস দেশে থাকার পরে ভারতে পালিয়ে গেল ওবায়দুল কাদের? এই সমস্ত প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে। এই সমস্ত প্রশ্নের এবারে জবাব দিয়েছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন এই সমস্ত ব্যক্তিদের যারা পালাতে সাহায্য করেছে তাদের বিষয় কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে না? আসিফ নজরুল প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী অভিযোগের তীর ছুড়ছে স্বরাষ্ট্র উপদেষ্টার দিকে। তিনি বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে গিয়ে প্রশ্ন করুন ওবায়দুল কাদের কেন গ্রেপ্তার হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তো জানতেন পুলিশ গোয়েন্দা কি আমার অধীনে? এরা তো স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে। স্বরাষ্ট্র উপদেষ্টার দিকে অভিযোগের তীর ছুঁড়ে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসিফ নজরুল কি বলল? ওবায়দুল কাদেরকে দেশ থেকে পালাতে কারা সাহায্য করেছে এই বিষয়টি নিয়ে আসিফ নজরুলের মতামত আমরা শুনবো, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন আপনারা আমাদের। হাসান মাহমুদের মতো একজন কুখ্যাত তথ্যমন্ত্রী কিভাবে পালিয়ে গেল। আমি জানতে চাই ওবায়দুল কাদেরের মতো একজন কুখ্যাত লোক কিভাবে পালিয়ে গেল। এটা তো একটা বিপ্লবী সরকার। আপনি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলুন, একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলুন। জি, এটা তো একটি বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার তো বিপ্লবের ট্রেন্ডেই চলবে। এটা রেগুলার সরকারের ট্রেন্ডে চললে তাহলে তো এটা বিপ্লবকে ধারণ করতেছে, এটা তো মনে হয় না। আমরা সাধারণ জনগণ বিপ্লবকে ধারণ করছি। আমি একটা জিনিস ক্লিয়ারলি বলতে চাই, কোন এই হাসান মাহমুদ ওবায়দুল কাদের মতো বদমাইশরা কেন গ্রেফতার হয়নি এই প্রশ্ন কাকে করতে হয় আপনারা জানেন না? এই প্রশ্ন করবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, যার আন্ডারে পুলিশ গোয়েন্দা। আমার আন্ডারে কি পুলিশ গোয়েন্দা? এখন আপনি যদি বলেন সরকারের একজন হিসাবে ঠিক আছে, এটা আমাদের কালেকটিভ ব্যর্থতা। আপনাদের মানে কারো কারো ক্ষেত্রে সমস্যা হয় কি, আপনারা এক্স্যাক্টলি কোন লোকটাকে প্রশ্ন করতে হবে জানেন না বা করেন না। যেহেতু আমাকে চিনেন, মনে করেন ওনাকে প্রশ্ন করলে একটু পত্রিকায় ভালো মতো আসবে টাসবে ওনাকে করি। তা আমাকে যখন প্রশ্ন করেন, ধরেন একটা ব্যাপারে আমি আর স্বপন ভাই দুজন আছি, ধরেন স্বপন ভাই দায়ী লোকটার ব্যর্থতার জন্য। তা আপনি যখন আমাকে দায়ী করেন, স্বপন ভাই তো ভাবে আরে আমার দিকে ধরতেছে না, ভালোই আছে আমি। তা আপনার অ্যাকাউন্টেবিলিটির প্রথম শর্ত হচ্ছে যার কাজ তাকে প্রশ্নবিদ্ধ করা। প্লিজ সেই কাজটা করেন, তাহলে আমাদের সবার কাজের মান বাড়বে, আমাদের অ্যাকাউন্টেবিলিটিটা বাড়বে। ঠিক আছে? 15 বছরের আন্দোলনে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছে। 15 বছরের আন্দোলনে গায়েবী মামলা বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে হয়েছে বিদায় কি এই মামলাগুলো এখনো পর্যন্ত উইথড্র হচ্ছে না রাষ্ট্রীয়ভাবে? এটা আমার জানার বিষয়। গায়েবী মামলা উইথড্র করার জন্য পিপি অফিস লাগে। চার্জশিটের আগে মামলা উইথড্র এর ব্যাপারটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। প্লিজ একটু শুনে রাখেন ভালো করে। চার্জশিট হয়ে যাওয়ার পরে আইন উপদেষ্টার ব্যাপার। তাও আমার ইচ্ছায় সব হবে না, কারণ আপনারা নিশ্চয়ই চান না আমি সব বিচারককে নির্দেশ দেই। আমার করতে হবে পিপি অফিসের মাধ্যমে। আমাদের এখানে শেখ হাসিনার সাথে সাথে সমস্ত পিপি পালায় গেছিল কিনা বলেন? এখন পিপিদেরকে নিয়োগ না দিয়ে আমি কিভাবে কাজ করব?
পিপিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে 4,500 পিপিকে। 4,500 পিপিকে নিয়োগ দেওয়া হয়েছে 1 লক্ষের মতো অ্যাপ্লিকেশনের উপর কাজ করে। আবার মন্ত্রণালয়ের লোকেরা রাত 9টা-10টা পর্যন্ত কাজ করেছে। এখন এই কাজগুলো তো সব চোখে দেখেন না। এখন পিপিরা নিয়োগ পেয়েছে। আমরা যেদিন পিপি নিয়োগ কমপ্লিট হয়েছে সেদিন ঢাকার বাংলাদেশের সমস্ত পিপিকে চিঠি দিয়েছি, যেই সমস্ত গায়েবী মামলা আছে ক্রাইটেরিয়া নির্ধারণ করে চিঠি দিয়েছি। এগুলি সব কিছু আইডেন্টিফাই করে আমাদেরকে জানান। 7 দিন টাইম দিয়েছি। আজকে পর্যন্ত হিসাব দিয়েছি। 51টা জেলা থেকে পেয়েছি, 13টা জেলা বাকি আছে। প্রথমত আমার লিস্ট লাগবে। তো আমাদের হয় কি, আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ রয়ে যায়। আর আপনাদের কাছে সবার কাছে আমার বিনীত অনুরোধ, ঠিক আছে, ধরেন বেগুনের দাম বাড়লো কেন, এটা যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বেগুনের দাম বাড়ানোর দায়িত্ব যে মন্ত্রণালয়ের, উনি ভাবে আরে আমার থেকে জিজ্ঞেস করে না। আমার কাজে আমাকে জিজ্ঞেস করে শেষ করে ফেলেন, অসুবিধা নাই। বাট প্লিজ প্রথমে জানার চেষ্টা করেন এটা আইন মন্ত্রণালয়ের দায়িত্ব কি, তারপর আমাকে যা ইচ্ছা প্রশ্ন করেন, কোনো অসুবিধা নেই। এই বাড়িতে লুকিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিলাসবহুল দৃষ্টিনন্দন এই বাড়িতে অনেকটা রাজকীয়ভাবেই অবস্থান করেছিলেন তিনি। এখানে থেকেই দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিয়েছেন বলে জানা গেছে। আওয়ামী লীগের জন্য ওবায়দুল কাদের আমরা তো শুনছি, তাই অন্য আইয়াটা আসুন, এখন আসুন শিওর আইসুন কিনা আমরা সঠিক জানলাম না, মানে শুনছি মানুষের মুখ থেকে, তাই নিয়ে আইসি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তার এমপি, মন্ত্রী ও দলীয় শীর্ষ নেতাদের অনেকেই গ্রেপ্তার হয়, আবার অনেকেই কৌশলে পালিয়ে যায় ভারতে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তাদের মধ্যে অনেকের পালানোর তথ্য বেরিয়ে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এর মধ্যে একেবারেই সন্ধান মেলেনি ওবায়দুল কাদেরের। আগে নিয়মিত গণমাধ্যমে ওবায়দুল কাদের দেখা মিললেও 5 আগস্টের কিছুদিন আগে থেকেই আড়ালে চলে যান তিনি। কোথাও আর প্রকাশ্যে আসেনি কাদের। সে যাওয়াই তার শেষ যাওয়া। এরপর থেকে এখনো পর্যন্ত আর কোথাও দেখা মেলেনি ওবায়দুল কাদেরের। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যেই ভাইরাল হয় তার দেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁয়ের বাড়িতে ওঠার সেই বক্তব্য। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে, পালাবো না বলে মাঠ কাঁপানো ক্ষমতাবান এই নেতা ঠিকই পালিয়ে যান, কিন্তু কোথায় গিয়েছেন, কবে গিয়েছেন তা সঠিক বলতে পারছেন না কেউ। তবে সম্প্রতি রহস্যে ঘেরা সিলেটের এই বাড়িতেই ওবায়দুল কাদের ছিলেন বলে গুঞ্জন উঠেছে। সিলেটের মেজরটিলা পূরবী আবাসিক এলাকার বিখ্যাত কাজী ক্যাসল 300 কোটি টাকার এই বাড়ি নিয়ে সম্প্রতি উঠেছে নানা গুঞ্জন। বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 5 আগস্টের পট পরিবর্তনের পর থেকেই এখানে আত্মগোপনে ছিলেন এবং পরের সময় সুযোগ বুঝে ভারতে পালিয়ে যান। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। আমরা তো পরবর্তীতে শুনছি ওগুলা যে ইন্ডিয়া যাওয়ার পরে উড়িষ্যা যে ওগুলা যে ওখানে আসলাতে, তবে এগুলা সঠিক কি নাই তো আমরা তো জানি না। এদিকে ওবায়দুল কাদের আত্মগোপনে থাকার বিষয়টি অস্বীকার করেছেন কাজী ক্যাসলের বাড়ির কর্তৃপক্ষ। তাদের দাবি 5 আগস্টের পর থেকেই বাড়িটি খালি রয়েছে এবং কাউকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এনএসআই আছে, ডিজিএফআই আছে, বিভিন্ন সংস্থা আছে, তারা জানে ওবায়দুল কাদের সাহেব কই আসুন কই না, কিল্লা আসুন কই গেছেন, এরপরে ও মানুষে আমার থাকতো নেই। আর কইলে আমার কি হইল, কইল তো কি হইল, আমি কোনো প্রতিবাদ করি না। আমি প্রতিবাদ করি আল্লাহর কাছে, মিশা কথা যারা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এই বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই, তারা কিছুই জানেন না। বললাম যে ছিলেন কি ছিলেন না, এই ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নাই। ছিলেন এই ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নাই। এই বাড়িতে ওবায়দুল কাদের ছিলেন এমন গুঞ্জন কতটুকু সত্য তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি তদন্তের দাবি সংশ্লিষ্টদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশে লুকিয়েছিলেন জুলাই আগস্ট বিপ্লবের পর। ধারণা করা হয় তিনি বাংলাদেশের প্রভাবশালী মহলের, যাদের নাম উচ্চারণ করা যায় না, ভাসুরের মতো যে সমস্ত লোকজন, তাদের তদারকিতে ছিলেন
এবং তারা তাকে জামায়াতরে এই 3টি মাস লুকিয়ে রেখেছিল। আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন যে তিনি ভারতীয় যে গোয়েন্দা সংস্থা র তাদের তত্ত্বাবধানে ছিলেন এবং তাদের অনেকগুলো ডিপ্লোম্যাটিক জোন থাকে যেখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢুকতে পারে না বা ঢুকে না। যেমন ধরুন তিনি ভারতীয় দূতাবাসে যদি লুকিয়ে থেকে থাকেন তাহলে সেখানে আসলে কারো যাওয়ার কথা নয়। দ্বিতীয়ত কূটনৈতিক পার্সেল বলে একটা বিষয় আছে, আবার ঠিক কূটনৈতিক যে সমঝোতা ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন বলেও কিছু জিনিস আছে। তো তিনি এই 3 মাস বাংলাদেশে নিরাপদে থাকার পর কলকাতা চলে গিয়েছেন। এখন এটা কি সেই ভাসুরেরা তাকে কলকাতা পাঠালেন নাকি রয়ের যে দাদা তারা তাকে সেখানে নিয়ে গেছে, সেটা এখন না বলা গেল, আগামী দিনে হয়তো এটি পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এখানে একটা বিষয় ভীষণভাবে আলোচিত হচ্ছে, সেটি হলো কলকাতার যে পরিবেশ, সেই পরিবেশ এখন বেশ উত্তপ্ত। আমরা বাংলাদেশে বসে এগুলো সত্য মিথ্যা বলতে পারি না, সামাজিক মাধ্যমে যা দেখি তাই আমাদেরকে দেখতে হয়, বিশ্বাস করতে হয় বা বিশ্বাস করার চেষ্টা করতে হয় এবং সেগুলো নিয়ে আলোচনা করতে হয়। প্রথম দিক হলো যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বা আমরা ভারত বয়কট করছি, ভারতকে সীমিত আকারে ভিসা দিচ্ছি, আর ভারত আমাদের বাংলাদেশ থেকে তাদের ভিসা অফিসকে একেবারে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। বাংলাদেশ থেকে কোনো লোক ভারতে যাচ্ছে না, হাতে গোনা 2-1 হয়তো যাচ্ছে যাদের আগে ভিসা ছিল বা যাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে বা ডিপ্লোম্যাটিক ক্লিয়ারেন্স রয়েছে, কেবলমাত্র তারা ভারত যেতে পারছে। তো এখন আমাদের বাংলাদেশকে কেন্দ্র করে ভারতে যে সকল রাজ্য রয়েছে সেখানে বাঙালিরা যে বিপত্তির মধ্যে আছে তার কিছু দৃশ্য আমরা সামাজিক মাধ্যমে এবং গণমাধ্যমে দেখতে পাচ্ছি। ওখানে বাঙালিদের সঙ্গে খুবই খারাপ আচরণ করা হচ্ছে, যাচ্ছে তাই ভাষায় গালাগাল করা হচ্ছে, এগুলো একটা। দ্বিতীয়ত হলো যে ভারত যে বিষয়গুলো নিয়ে খুব গর্ব করছিল যে আমরা তোমাদেরকে পেঁয়াজ দেব না, আমরা তোমাদেরকে আলু দেব না, তারপর আদা দেব না, কাঁচা লঙ্কা দেব না, ইত্যাদি ইত্যাদি। তো আমরা আসলে এই ভারতের সীমান্ত কড়াকড়ি থাকার কারণে ব্যবসা বাণিজ্যে এলসি দেওয়া নেওয়ার ক্ষেত্রে বাধা বিঘ্নের কারণে ভারত থেকে আসলে এই সময়টাতে ওসব জিনিস তেমন আসছে না। চাল ডাল আটা ময়দা থেকে যা কিছু নিয়ে ভারত খুব গর্ব করতো ওই জিনিসগুলো আসছে না। এর ফলে কি হলো, লোকজন বলা বলি করছে, আমাদের দেশের লোকজন বলা বলি করছে যে ভারতীয়দের মাথা খারাপ হয়ে গেছে, তারা ওই যে ওখানে যারা বাঙালি আছে তাদের সঙ্গে ভারতীয় ব্যবসায়ীরা, পেঁয়াজ ব্যবসায়ীরা খারাপ আচরণ করছে, তারা পেঁয়াজ ফেলে দিচ্ছে রাস্তায়। এবং ওখানে একজন সাংবাদিক, যে লাফিয়ে ময়ূর নাকি যেন নাম, সেই সাংবাদিক বাংলাদেশের বিরুদ্ধে যে কথাবার্তা বলে সামাজিক মাধ্যমে গল্প বানানো হয়েছে যে ওই ব্যবসায়ীরা, পেঁয়াজ ব্যবসায়ীরা, আদা ব্যবসায়ীরা, কাঁচা লঙ্কা ব্যবসায়ীরা তার বাসা আক্রমণ করেছে এবং সে ইতিমধ্যে চাকরি হারিয়ে ফেলেছে। সত্য মিথ্যা আপনারা জেনে নেবেন। এবং আমরা এখন আমাদের যে দৈনন্দিন জীবনের হাজারো যে সমস্যাগুলো রয়েছে, যে সমস্যা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিলীন করতে পারে, যেমন আমাদের মায়ানমার সীমান্তে আরাকান আর্মি যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং আরাকান আর্মির সঙ্গে আমাদের যে ডাকুমেন্ট সম্পর্ক এবং আমাদের সীমান্তে যে 12 থেকে 15 লক্ষ যে রোহিঙ্গা রয়েছে সেই রোহিঙ্গাদের সঙ্গে তাদের যে খারাপ সম্পর্ক, যুদ্ধ সম্পর্ক, এটি আমাদের পুরো অর্থনীতি, রাজনীতি, আমাদের ভৌগোলিক সার্বভৌমত্ব এটাকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। তারপর আমাদের সেন্ট মার্টিন নিয়ে যে আসলে কি হচ্ছে আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না। এরপর ভারতের সাথে বড় বড় কতগুলো চুক্তি, বিশেষ করে ট্রানজিট চুক্তি আমরা ভারতকে বাংলাদেশের ভূমি ব্যবহার করার জন্য দিয়েছি, এখন সেটা চলছে না। ভারত বাংলাদেশের ভিতর দিয়ে কোনো পণ্য পরিবহন করা বা অস্ত্র পরিবহন করা বা সেনাবাহিনী বাংলাদেশ থেকে ভিতর দিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এই কাজটি তারা আওয়ামী লীগ আমলে যেভাবে করেছে এই আমলেতে হচ্ছে না। এরপর আমরা জলপথে বেশ কিছু যানবাহন চালু করেছিলাম, কলকাতা থেকে জাহাজ আসতো, বাংলাদেশ থেকে জাহাজ যেত এবং অনেকগুলো পর্যটন গড়ে উঠেছিল। আবার ট্রেন এবং বাস যাতায়াত করতো, ভারতীয় বাস বাংলাদেশে আসতো এবং বাংলাদেশি ট্রেন বা ভারতীয় ট্রেন উভয় দেশের মধ্যে যাতায়াত করতো। এই পুরো জিনিসগুলো এখন বলতে গেলে বন্ধই আছে। মধ্যে দেখলাম যে ভারতের মৈত্রী ট্রেনে এসেছিল কিন্তু সেখানে কোনো যাত্রী ছিল না। তো এই জিনিসগুলো আমাদের আসলে সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সেই বিষয়গুলো বাদ দিয়ে আমরা এখন সেই সাংবাদিক ময়ূরের বাড়িতে কোন আদা ব্যবসায়ী কি আক্রমণ করেছে
সেগুলো নিয়ে আমরা ভীষণ রকম ব্যস্ত আছি। তো এই যে আমাদের যে জীবন সম্পর্কে নির্লিপ্ততা, জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় মানুষ যখন হাল ছেড়ে দেয় যে আমার আর কিছু হবে না, তখন সে অনেক অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সে বাড়াবাড়ি করে, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো নাচে, কখনো মনের আনন্দে বস্ত্র খুলে ফেলে, উলঙ্গ হয়ে অনেক বড় বড় মানুষ জনারণ্যে ঘোরাফেরা করে। এটা এক ধরনের পাগলাম। এখন আমরা সেই পর্যায়ে গিয়েছি কিনা আমি বলতে পারবো না, তবে আমাদের যে আলাপ আলোচনা যে বিষয়গুলো নিয়ে খুব বেশি মাতামাতি হচ্ছে সেটি ভালো লক্ষণ নয়। তার প্রমাণ হলো এই যে ওবায়দুল কাদের, তিনি ভারতে গেছেন। এখন আমরা বাংলাদেশে তাকে 3 মাস রেখেছি, 3 মাস তিনি পালিয়েছিলেন, আমরা তার একটা পশমও ধরতে পারিনি। তারপর তিনি আমাদের যারা বড় বড় কথা আমরা বলেছি, আমাদের গালের উপর টাস টাস করে থাপ্পড় মেরে, অপমানের থাপ্পড় মেরে, এটাকে কল্পনা জগতের থাপ্পড় মেরে তিনি আমাদের নাকের ডগা দিয়ে, তিনি তো সেই অশরীরী আত্মা নয়, ভূত নয়, প্রেত নয়, তিনি একটা জলজান্ত মানুষ। তো তিনি এই বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে হেলিকপ্টারে করে গেছেন, প্লেনে করে গেছেন, অথবা যে কোনো সীমান্ত দিয়ে তিনি সেখানে গিয়েছেন, এবং এই কাজের সঙ্গে দেশের ভিতরে এবং বাইরে অনেকেই জড়িত। তো আমরা এই জিনিসগুলো জানি, কিন্তু আমরা বলতে পারছি না। তা আমরা যেহেতু জানি, বলতে পারছি না, ইট মিনস জনাব ওবায়দুল কাদের এখনও যথেষ্ট ক্ষমতাধর ব্যক্তি, অনেক পাওয়ারফুল। আপনাকে আমাকে যেখানে ভারত ভিসা দিচ্ছে না, আপনি আমি যেখানে বাংলাদেশে মুভ করতে পারছি না, সেখানে তার মতো মানুষ আমাদের চোখের ডকা দিয়ে কলকাতাতে গিয়েছেন, এটা তো চারটিখানি বিষয় নয়, এটি হলো এক পার্ট। অথচ আমরা এটিকে নিয়ে কেউ তাকে কাউয়া কাদের, কেউ তাকে কাকু কাদের বলার চেষ্টা করছি। যদি তাকে একবার একটু পেতাম, এটা করতাম, ওটা করতাম, কিন্তু তাকে যদি আমরা পেতাম, তার একটা পশমে যে আমরা টাচ করতে পারতাম না। এই যে তার 3 মাস বাংলাদেশে থাকা এবং 3 মাস পর নিরাপদে কলকাতায় যাওয়ার ঘটনার মধ্যে নিহিত এক। সেকেন্ড থিং হলো, আমরা এখন প্রচার করছি, এটা আমাদের এক ধরনের আত্মতুষ্টি, নিজেদের ব্যর্থতা, দুর্বলতা ঢাকার চেষ্টা, এবং আমরা যে একটি ভীরু এবং কাপুরুষের দল, এই নিজেদের কাপুরুষতা দমন করার জন্য বা নিজেদের কাপুরুষতাকে ঢেকে রাখার জন্য আমরা নানা রকম কথাবার্তা বলে যাচ্ছি। এবং এই সকল কথাবার্তার মধ্যে যে কথাটি এখন আলোচনা করবো সেটা হলো, ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কলকাতাতে হন্যে হয়ে খুঁজছে। বাড়ি বাড়ি আওয়ামী লীগের ওখানে তো হাজার হাজার নেতাকর্মী এখন কলকাতাতে আছে। তারা ওবায়দুল কাদেরকে ধরছে কেন? এই কারণ হলো, ওবায়দুল কাদেরের কারণেই নাকি আওয়ামী লীগের পতন হয়েছে, এবং শেষ সময়টাতে তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর কারণেই নাকি এই যুদ্ধ বেঁধে গিয়েছে এবং জুলাই আগস্ট বিপ্লব হয়েছে। তো এই ধরনের অর্বাচীন এবং এই ধরনের অপ্রয়োজনীয় এবং এই ধরনের যাকে বলা হয় শিশু সুলভ, অর্বাচীনের বলে শিশু সুলভ হয় না, অর্বাচীন মানে নবীন, আর শিশু বলতে একবার ইনফ্যান্ট, বিছানায় মলমূত্র ত্যাগ করে এবং সেই মলমূত্র আবার নিজের গায়ে মাখে, তারপর হলুদ হয়ে মানে সেই মলমূত্র খেয়ে দিয়ে তারপর একটা শিশু যেভাবে হাসতে থাকে, এবং তার পিতামাতা এসে ওই দৃশ্য দেখে প্রথমে কপাল থাপড়ায় যে হায় আল্লাহ, আমার এই ছেলে কী হবে, মেয়ে কী হবে, এ তো এটা খেয়েই কাজ করে ফেলেছে। তো এইরকম একটা অবস্থা আর কি। তো যেটা বলছিলাম যে সেই যে নাবালক না, ঠিক শিশু, এই শিশুরা যে সমস্ত কর্মকাণ্ড করে, তেমনি এই কর্মকাণ্ড হলো ওবায়দুল কাদেরকে কলকাতাতে সেই আওয়ামী লীগের লোকজন খুঁজছে। কেন খুঁজছে? তাকে মার দেবে, তাকে ছেঁচা দেবে, তাকে গুঁতো দেবে, এই কারণে যে তার কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। যারা আওয়ামী লীগ করেন তারা খুব ভালো করে জানেন যে এই কথা কতটা নির্বোধের মতো কথা হতে পারে। এর কারণ হলো, আওয়ামী লীগে আসলে শেখ হাসিনার কথার বাইরে কোনো কথা ছিল না। আওয়ামী লীগের সব মানুষ জানে যে এই দলটি 81 সন থেকে, অর্থাৎ জিয়া রহমানের জমানার উনি যখন এলেন সেই থেকে একেবারে শেষ দিন পর্যন্ত এর যা কিছু ভালো, যা কিছু মন্দ, সবই শেখ হাসিনার জন্য হয়েছে। শেখ হাসিনা যদি কাউকে বলেছে নাচো, সে নেচেছে, বাজাও, বাজিয়েছে। আবার বাইরে যারা নেচেছে নিজের ইচ্ছায় বা বাজিয়েছে, তাদের কাজই ছিল শেখ হাসিনাকে খুশি করা। শেখ হাসিনা যতক্ষণ খুশি ততক্ষণ পর্যন্ত আপনি বাদ্য বাজাতে পেরেছেন, আর যখন তিনি মনক্ষুণ্ণ অমনি আপনার বাদ্য তাকে বন্ধ করতে হয়েছে। ওবায়দুল কাদেরের কোনো কিছু যদি শেখ হাসিনার অপছন্দ হতো, ওবায়দুল কাদের 1 মিনিট টিকতে পারতেন না, ক্ষমতায়ও নয়, দেশে নয়। এবং শেখ হাসিনা কতটা স্ট্রং, তার সঙ্গে তার মেয়ের জামাতা মাসরুর মতদ্বৈতার সৃষ্টি হলো, তারা একত্রে থাকতে পারেনি। নিজের মেয়েকে জামাইয়ের কাছ থেকে নিয়ে এসেছেন। শুধু তাই নয়,
সেই তার যে বিআই এবং তার যে ফুফাতো ভাই বা মামাতো ভাই হবে আর কি, তো তাকে তিনি দেশ ছাড়া করেছেন। এবং তার পুরো পরিবার, সেই যে তার যে বিআই মোশাররফের ছোট ভাই বাবর এখন জেলে আছে, তার সঙ্গে যে সকল ছাত্রলীগের ছেলেরা চলতো তাদের সবার বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়ে তাদের জীবনকে তছনছ করে ছেড়ে দিয়েছে ফরিদপুরের, এবং এই লোকগুলো অনেকেই শেখ পরিবারের আত্মীয়। তো যেখানে তিনি তার অপছন্দের মানুষ তার আত্মীয় হলো তিনি ছাড় দেননি, সেখানে ওবায়দুল কাদের তো নস্যি। কাজী ওবায়দুল কাদের যা কিছু করেছেন শেখ হাসিনার বুদ্ধিতে করেছেন, পরামর্শে করেছেন, গ্রিন সিগন্যালে করেছেন, অথবা তিনি শেখ হাসিনাকে খুশি করার জন্য করেছেন, এবং শেখ হাসিনা খুশি ছিলেন তার প্রতি, শেষ পর্যন্ত তার প্রতি খুশি ছিলেন। এটাই হলো আওয়ামী লীগের রাজনীতির রসায়ন। কাজেই তিনি কলকাতাতে আছেন শেখ হাসিনার আশ্রয়, শেখ হাসিনার আশীর্বাদে এবং প্রশ্রয়। দ্বিতীয়ত, ওখানে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা জনাব ওবায়দুল কাদের কাছে যদি যান, অবশ্যই তাকে কদমবুচি করার জন্য যাবেন। কোলাকুলি করার পর্যায়ে তিনি এখন আর নেই, তার সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কোলাকুলি করতে সাহস পাবে না, তাকে চুমো দিতে সাহস পাবে না, তাকে কদমবুচি করে পা ধরে সালাম করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। এবং তিনি যে কলকাতাতে গিয়েছেন মূলত তাকে নেওয়া হয়েছে নতুন করে তাকে আরও বলিয়ান বানিয়ে, তাকে আরও শক্তিশালী বানিয়ে আবার এই বাংলার জমিনে যেন তিনি ফেরত এসে আবার সে আগের মতো হুঙ্কার তুলতে পারেন, সেজন্যই তাকে নেওয়া হয়েছে। তাকে ছেঁচা দেওয়ার জন্য বা আওয়ামী লীগের কলকাতাতে যে সকল পলাতক নেতৃবৃন্দ রয়েছেন তাদের দ্বারা অপমানিত এবং লাঞ্ছিত করার জন্য জনাব ওবায়দুল কাদের সেখানে জানো নাই এবং তাকে নেওয়া হয়নি। মারাত্মক বাস্তবতা, এবং আমার মনে হয় এটা একেবারেই ঠিক বলেছে। সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি হয়েছে একটা দেশের নিরাপত্তা ক্ষেত্রে, যেটা আইজ অ্যান্ড ইয়ার্স অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য স্টেট বলা যায়, হচ্ছে ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থাগুলো। সেগুলো যদি এখনও আবার সেই আগের পুরনো খেলায় ব্যবহৃত হয়, তাহলে এর চেয়ে আর দুঃসংবাদ আর কী হতে পারে। এটা একেবারে একটা এত ক্ষতি করে গিয়েছে আমাদের এই পার্শ্ববর্তী দেশ, তার সরাসরি হস্তক্ষেপ। এবং একটা ফ্যামিলি আমার মনে হয় যে একটা দেশকে যে কীভাবে ধ্বংস করতে পারে, মানে ইট ইজ আনপ্যারালেলড ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর কোথাও বোধহয় এ ধরনের দেখা যায় না। আই এম ইন্ডিকেটিং টু শেখ মুজিব, তার প্রথম থেকেই হি ডিড নট হ্যাভ মাচ এডুকেশন, বাই লেট আস ফেস ইট। আমি কারো ফিলিংসে হার্ট করতে চাই না, যতই বলা হোক রাষ্ট্রনায়ক, এই নায়ক, হ্যান ত্যান। 7ই মার্চের যে ভাষণটা ছিল ইট ওয়াজ স্পন্টেনিয়াস, কিন্তু ওইখানে মহৎ অসাধারণ ইজ নাথিং ইন দেয়ার। ধারাবাহিক বর্ণনা দিয়ে গেছে, আবার শেষ পর্যন্ত সে পাকিস্তানের ধারণার প্রতি আনুগত্য পোষণ করছে, বুঝছেন। তারপরে দেখেন তার যে এন্টায়ার ক্যারিয়ারের বক্তৃতাগুলা খুবই সাধারণ মানের। তোমরা আমার এই জাতির পিতা বানাইছো, এই ধরনের ভাষায় কেউ কথা বলে? আমি রিলেট করতে চাই টু দ্য গ্রেট লিডার্স উই হ্যাড। হোসেন শহীদ সরওয়ার্দী, শেরে বাংলা ফজলুল হক। হোসেন শহীদ সরওয়ার্দী আমেরিকার ফেস দ্য নেশনে 1955-এর বক্তৃতা আমি শুনছি, ইন্টারভিউ, মানে ইটস আনপ্যারালেলড। একটা দেশে মেধা যে কোথায়, শেরে বাংলার কথা তো বলারই নাই। শেরে বাংলার প্রাইভেট সেক্রেটারি ছিল জওহরলাল নেহরু, কোথায় মাত্রা আর এই কোথায়। তারপরে দেখেন এই তার পরবর্তী প্রজন্ম শেখ হাসিনা। পৃথিবীতে বোধহয় এত মারাত্মক ডাইনি জন্মাইছে, মহিলা জন্মাইছে আমার মনে হয় না। সবচেয়ে খারাপ লাগে যে তার পরবর্তী প্রজন্ম দেখেন, এই যে টিউলিপ আর ওই যে আরেকটা ওই ছেলে কি জয় নাম, হ্যাঁ, উচ্চশিক্ষিত এবং রাজনীতি সচেতন। আর টিউলিপ তো আপনার ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার, অথচ দেখেন মিনিস্টারও কি ফ্যামিলি ট্রেনিং, যে তারা ম্যাসিভ করাপশন, নট ইন মিলিয়ন্স অফ ডলার্স, বিলিয়ন্স। ব্রিটিশ ইন্টেলিজেন্স এখন ইন্টারোগেশন শুরু করছে। শি উইল প্রবাবলি লুজ হার পলিটিক্যাল ক্যারিয়ার। এবং যখন তার পলিটিক্যাল ক্যারিয়ারের এই ডিটেইলসগুলো বের হবে, রসটম তো সেটাই অস্বীকার করছে। হ্যাঁ, তারপরে আপনার ওয়াশিংটনে যখন ওই জয়ের ইয়েটা আসবে, হি ইজ অলরেডি ইন দ্য রাডার। হ্যাঁ, অলরেডি তাকে ওয়াচে রাখা হয়েছে। চিন্তা করেন একটা থার্ড জেনারেশন, যাকে অনেকে মনে করে সর্বাত্মক মহাপুরুষ, তারই প্রজন্ম কত বিশাল। আমি কি বলবেন, এটা কি ফ্যামিলি ট্রেনিং? এটা কি ফ্যামিলি বাস্তবতা? হোয়াট আর ইউ ট্রাইং টু টিচ মি? আই নো যে মানুষের বংশ পরিচয় কাকে বলে, বংশ পরিচয় তো ফুটে ওঠে, পরবর্তী প্রজন্মে ফুটে ওঠে, কিন্তু এত বিশাল উচ্চশিক্ষা গ্রহণ করার পরে এত মানে নর্দমার পোকার মতো হতে পারে। দ্যাট গাই ইন দ্য ইউনাইটেড স্টেটস, চিন্তা করেন সে কিভাবে তার মাকে বুদ্ধি দিচ্ছে, হ্যাঁ, একটা দেশকে ধ্বংস করে দিতে। অ্যাবসলিউটলি, মানে আপনি চিন্তা করেন যদি আজকে খোদা না করুক এই ইয়েটা যদি ঘটতো,
তাহলে আমি তো আন্তর্জাতিক নিরাপত্তা 40 বছর ধরে পড়াইছি, মার্কিন যুক্তরাষ্ট্রেও পড়াশোনা করছি, কিছুটা তো বুঝি অন্তত। বিশ্বাস করেন এই দেশে ভারতীয় বাহিনী এক ডিভিশন সৈন্য ঢুকাই দিত টু গার্ড দ্য কানেক্টিভিটি। ওই যে যাওয়া আসা করবে, ট্রেনে যাবে, এখনো তাদের সামরিক নেতৃত্ব রিটায়ার্ড জেনারেলস যারা অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল, তারা এখন সরাসরি বলছে তাদের প্রাইভেট চ্যানেলে যে ওই যে রংপুর ডিভিশনটা 80 কিলোমিটার, এই দিক থেকে প্লেনস, সব টেরেইন ডিসক্রিপশন দিচ্ছে, মিলিটারি ডিসক্রিপশন। টেরেইন ইজ ফ্ল্যাট, নো ব্যারিয়ার্স। এইখান থেকে আর্মার্ড মেকানাইজড ইনফ্যান্ট্রি ঢুকবে ওয়েস্ট বেঙ্গল থেকে, মেঘালয় থেকে আরেক কলাম মেকানাইজড ইনফ্যান্ট্রি ঢুকবে। 41 কিলোমিটার 2 ঘন্টার মধ্যে বাংলাদেশ উইল বি কাট অফ ইন দ্য নর্থ। এটা হচ্ছে মোটা জায়গা। চিকন জায়গা হলো ওই যে ত্রিপুরার থেকে ফেনী, ত্রিপুরা হয়ে বে অফ বেঙ্গল 21 কিলোমিটার মাত্র। ওইটাও তাদের একেবারে মিলিটারি প্ল্যানিংয়ের মধ্যে আছে সবটাই। কিন্তু এখন করতে পারছে না কেন জানেন? কারণ তারা এখন মানে আমি কোনো দেশের পক্ষ নিচ্ছি না, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ট্যাসিট ওয়ার্নিং আছে, বোঝা যায় আমেরিকানরা। কিন্তু ইন্ডিয়ান প্রেশার ইজ হিউজ। RSS প্রেশার দিচ্ছে, বিজেপির থেকে প্রেশার দেওয়া হচ্ছে, এবং তারা মনে করতেছে যে এই দুইটা আউটলেট বাংলাদেশের যদি না কাটা হয় তাহলে ভারতের জন্য নর্থ ইস্ট প্রোটেক্ট করা হয় অলমোস্ট ইম্পসিবল হয়ে যেতে পারে। আমরা সবাই জানি এখন মণিপুর, নাগাল্যান্ডে যে ইনসার্জেন্সি শুরু হয়েছে, তারপরে যে খ্রিস্টান রাষ্ট্র প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা একটা চূড়ান্ত পরিণতির দিকে যাবে না এই কথা কেউ বলতে পারে না। আগামী বছরের মধ্যে মানে আমরা যে আর্থকোয়েকের টেকটনিক শিফট হয় না, এরকম রাষ্ট্র ধারণার টেকটনিক শিফট আগামী বছর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাখাইন আরাকান আর্মি যে দখল করে নিল, সেখানে কোনো প্রভাব পড়বে কিনা? দেখেন, আরাকান আর্মি এটা এই যে ভুল নীতি, এই আমাদের পররাষ্ট্র নীতি, সেই ওই বিকজ শি ওয়াজ নট ইলেক্টেড, এবং তার আগের বছর থেকে 2009 সাল থেকে আমি তো এটাকে আওয়ামী লীগটাকে এটাকে আমি কোনো পলিটিক্যাল পার্টি বলি না, এটা একটা সন্ত্রাসী সংগঠন। ভাই, আমি ইন্টারন্যাশনাল সিকিউরিটির ডেফিনেশনস অফ টেররিজম আমি জানি, এবং পৃথিবীতে যারা নাম করা, বার্ড ওনিল আমেরিকান একজন 50-60-এর দশক, তারপর আপনার ব্রিটেনের ব্রায়ান জেনকিন্স, এরা যে আন্তর্জাতিক সন্ত্রাসের ডেফিনেশন দিছে তার ভিতর আওয়ামী লীগ ফিটস ইন পারফেক্টলি। দিস ইজ এ টেররিস্ট অর্গানাইজেশন। হচ্ছে এটা কেউ সেভাবে এটাকে টেররিস্ট বলে না। এই দলের অস্তিত্ব থাকার কোনো প্রয়োজন নেই। এটা বাংলাদেশকে এক ব্যক্তি, এক ফ্যামিলি বাংলাদেশের অস্তিত্ব বিলীন করতে নিছিল। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন, আপনাদের ওপিনিয়নটা কি, আপনাদের কি বলার রয়েছে। আমি কথা আর বাড়াবো না, ব্যক্তিগতভাবে একটা কথাই বলবো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশের বর্তমান প্রেক্ষাপটে বর্তমান যে অবস্থা দেখছি আমরা, তা থেকে মনে হচ্ছে না যে এই উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ সঠিকভাবে পরিচালনা সম্ভব। যেটা আমরা দেখতে পাচ্ছি, হযবরল একটা পরিস্থিতি, একটা অবস্থা তৈরি হয়ে গেছে। সারা দেশে যে যা পারছে, যা ইচ্ছা তাই করছে। কোনো সিস্টেম নাই, কোনো আইন নাই, কোনো নিয়ম নীতি কিছুই নাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তো এভাবে তো দেশ চলতে পারে না। দেশ পরিচালনায় ব্যর্থ। মানুষের যে একটা প্রত্যাশা ছিল, জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের মতামত। আপনারা কি মনে করেন, ওবায়দুল কাদের, হাসান মাহমুদকে পালাতে কে বা কারা সাহায্য করতে পারে? আপনারা কি মনে করেন যে এই সরকারের কাছে, উপদেষ্টা মণ্ডলীদের কাছে, এদের কাছে গোয়েন্দা তথ্যের ঘাটতি ছিল? তাদের কাছে তথ্য ছিল না যে ওবায়দুল কাদের দেশে ছিল? কেন দেশে থাকার পরও ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়নি? কেন 3 মাস দেশে অবস্থান করে 3 মাস পরে আরামসে নির্ভয়ে নির্বিঘ্নে তারা দেশ ছেড়ে পালায়? নিশ্চয়ই ভিতরের কারোর সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। আপনারা জানাবেন আপনাদের কি মনে হয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।